হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের দুটি পাখি চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চোখ মেলে তাকাতেই মেঘলা তাকে একটা বন্ধ ঘরে দেখতে পায়। সে কিছুই ভেবে পায় না, তার মাথাটা বড্ড ব্যথা করছে। হঠাৎ তার কপালে হাত দিয়ে দেখলো তার কপালের এক কোণ থেকে রক্ত পড়ছে, তবে বেশি না, আবার একেবারে কমও না। সে ধীরে ধীরে ভালোভাবে চারদিকে তাকালো এবং সে এখানে কাউকেই দেখতে পেল না। হঠাৎ তার মনে পড়লো যে সে কলেজ থেকে আসছিল আর কেউ তাকে জোর করে একটা গাড়িতে উঠিয়ে নিল এবং সে হাত পা ছোটাছুটি করার জন্য তাকে গাড়ির সামনের দিকে মাথাটা ধরে একটা ধাক্কা দিতেই তার কিছুই মনে নেই। কিন্তু সে এখানে কেন, আর কারাই বা তাকে এখানে আনলো, তার মাথায় কিছুই খেলছে না। হঠাৎ ঘরে একটা লোক প্রবেশ করলো। তাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ ঘরে ভালো করে আলোই নেই। এই যে এত তাড়াতাড়ি উঠে গেলে, আমি তো ভাবছিলাম না জানি কত জন্ম লাগে তোমার উঠতে। তো উঠে যখন পড়েছই তাহলে তো কি? হ্যাঁ, আর আপনি কে? আমাকেই বা এখানে এনেছেন কেন? আমি কে সেটা তোমার না জানলেও চলবে। তবে এইটুকু জেনে রাখো যে আজ থেকে এটাই তোমার জায়গা। শুনেই মেঘলা অনেক ভয় পেল। তার মুখ থেকে কথাই বের হচ্ছে না। ভয়ে তার হাত পা কাঁপাকাঁপি করছে, তার মাথা ঘুরছে। কিন্তু তারপরেও এইটুকু সাহস নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কেন আমাকে এখানে থাকতে হবে? চোখ দুইটা রক্তবরণ করে রাগী কণ্ঠ নিয়ে জোরে জোরে বলতে লাগলো, কারণ তুমি আজ থেকে এই রাকিবের কষ্টের জগতে বন্দী, আর তুমি চাইলেও এই জগৎ থেকে বের হতে পারবে না। আর এরকম চেষ্টাও করো না, তাহলে পস্তাতে হবে অনেক। তাছাড়া এমনিতেও হবে। মেঘলার দিকে চেয়ে একটু অন্য ভাব নিয়ে এই কথাটুকু বলল রাকিব। এরই মাঝে মেঘলা খেয়াল করলো যে কথা বলতে বলতে ওই লোকটা মেঘলার অনেক কাছে চলে এসেছে। সে ভয়ে ভয়ে পিছনে আগাতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। তার আগেই লোকটা তার কোমরে হাত দিয়ে তাকে তার কাছে টেনে নিল। এতে মেঘলা অনেক ভয় পেয়ে গেল। কি 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 করছেন আপনি? ছাড়ুন বলছি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল মেঘলা। হুম, কিছু তো বললামই না, তার আগে এত কাঁপাকাঁপি করছো কেন বেবি? বলতে বলতে সে মেঘলার কপালের উপরে ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিল। প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ। কান্না কান্না কণ্ঠে বলল মেঘলা, আর অন্যদিকে নিজেকে তার বাহুটোর থেকে বাঁচানোর চেষ্টা, কিন্তু তাতে সে সফল হলো না। বারবার সে ব্যর্থ হয় ছাড়াতে। হঠাৎ সে খেয়াল করলো লোকটা তার ঠোঁটে স্লাইড করছে, আর অন্য হাত তার কোমরে। সে ভয়ে চোখ দুটো বন্ধ করে নিল। তুমি এত আনরোমান্টিক কেন? একটু নড়াচড়া বন্ধ করো না। মেঘলা তো ভয় কেঁদেই দিল। তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, কিন্তু সে ভাবলো যেভাবেই হোক এর থেকে তাকে ছাড়াতেই হবে। এইবার মেঘলা আর কোনো উপায় না পেয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে জোরে এক ধাক্কা দিল এবং সাথে সাথে লোকটা গিয়ে ছিটকে পড়লো একটু দূরে। আর মেঘলা অনেক ভয় পেয়ে পিছনে দেওয়ালের সাথে মিশে কান্না করতেছে। এই, তোর এত সাহস, তুই আমাকে ধাক্কা মারিস? বলতে বলতে আয়শাই মেঘলার হাত ধরে টেনে এনে গালে একটা গায়ের সব শক্তি দিয়ে একটা থাপ্পড় মারল। এতে মেঘলা পুরোই আহম্মকের মতো গালে হাত দিয়ে চেয়ে রইল। থাপ্পড়টা এইটুকু গালের নিচের থেকে জোরে লাগায় ঠোঁট কেটে রক্ত বের হলো। এতে ব্যথা পেলেও সে এতক্ষণে সামনে থাকা লোকটার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ ঘরে ভালো করে আলো না থাকায় সে লোকটাকে ভালোভাবে দেখতে পারেনি। কিন্তু এখন লোকটা তার একেবারে কাছে দাঁড়িয়ে আছে, তাও আবার রাগী মুডে, চোখ দুটো রক্তবর্ণ করে। ছেলেটার গায়ের রং ফর্সা না হলেও উজ্জ্বল শ্যাম বর্ণের এবং লম্বা 5 ফুট 7-8 ইঞ্চি হবে, তবে মোটাও না আবার চিকনও না, মাঝামাঝি। শ্যামবর্ণের হলেও ছেলেটাকে দেখতে খুবই সুন্দর এবং মাথার সামনের চুলগুলো একটু বেশি বড়ই লাগছে, তবে খারাপ না, তাতে আরো বেশি ভালো লাগছে। মানে এক কথায় অসাধারণ। আর হ্যাঁ, মেঘলাও দেখতে অপরূপ সুন্দরী। তার গায়ের রং ফর্সা, 5 ফুট 3 ইঞ্চি লম্বা শরীর মাঝামাঝি,
তবে দেখতে সেও অপরূপ সুন্দরী। এভাবে তাকিয়ে থাকতে দেখে রাকিব গিয়ে মেঘলাকে টেনে তুলে আর একটা থাপ্পড় বসিয়ে দিল। এতে মেঘলার ধ্যান ভাঙে এবং এবার সে একেবারে পাশে থাকা খাটের একপাশে পড়ে যায়। সাথে সাথে মেঘলা কান্না শুরু করে দেয়। খাটের উপরে মাথা রেখে কাঁদতে থাকে। এই, একদম কান্না করবি না, তাহলে কিন্তু এবার আবার থাপ্পড় খাবি। আমাকে ধাক্কা দেওয়ার সময় তোর মনে ছিল না? কান্না কান্না কণ্ঠে মেঘলা বলল। তাহলে আপনি আমার সাথে অসভ্যতম করছিলেন কেন? ও, তোর সাথে অসভ্যতা আমি করেছি? আরে এটা তো কিছুই না, দেখবি অসভ্যতা আমি কাকে বলে। রাকিব কাছে আস্তে আস্তে বলল। না প্লিজ, আপনি দূরে থাকুন প্লিজ, আমার কাছে আসবেন না প্লিজ। তো এখন কেন এত ভয় পাচ্ছ? এটাই তো তোমার আগেই ভাবা উচিত ছিল সোনা। আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। ভয়ে ভয়ে বলল মেঘলা, কারণ ও জানে এখন যদি নরমভাবে কথা না বলে তাইলে ওর সাথে খারাপ কিছু হতে পারে, কারণ লোকটাকে এখন অনেক রাগী মনে হচ্ছে। ভুল এই রাকিব চৌধুরী ক্ষমা করে না, ক্ষমা করতে এই রাকিব চৌধুরী শেখেনি। মেঘলার এক হাত ধরে বলতে লাগলো। হাতটা এত শক্ত করে ধরেছে যে সেই জায়গাটা একেবারে লাল হয়ে গেছে। ব্যথা পাচ্ছি, ছাড়ুন প্লিজ। ব্যথা? এটা তো কিছুই না, আরো ভাবি, একটু অপেক্ষা কর। বলেই হাতটা ধরে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঘলা গিয়ে আবার খাটের পাশে পড়ে যায় আর বলতে থাকে, প্লিজ আমাকে বাসায় যেতে দিন, আমাকে ছেড়ে দিন, আমার বাসার সবাই চিন্তা করতেছে। প্লিজ, আমার আম্মু অনেক চিন্তা করছে হয়তো, প্লিজ আপনার দুইটা পায়ে পড়ি। হেই, কিসের চিন্তা? তোকে এনেছি তো সেই দুপুরে, আর এখন প্রায় রাত 7টা বাজে। এতক্ষণে হয়তো ভাবছে কন্যাগরের হাত ধরে তো পালিয়েছে তার মেয়ে। আপনি এসব কি যা তা বলছেন? আমার আম্মু এসব ভাবতেই পারে না। আমার আম্মু ভালো করেই জানে তার মেয়ে কেমন। তার মেয়েটা খুব ভালো, তাই না? এত ভালো যে সে... এটা বলেই রাকিব চুপ হয়ে গেল। আমি কি? হ্যাঁ বলুন। খুব শুনতে ইচ্ছা করছে তুই কি, তাই না? তুই নিজেই জানিস তুই কি। এত ভালো সাজার অভিনয় করবি না একদম আমার সাথে, নষ্টা যেন কোথাকার। এই আপনি কি বলছেন এসব? যা তা বলছেন কেন? আমি তো আপনাকে চিনিও না, জীবনে কোনোদিন আমি আপনাকে দেখিও নি। ও তাই? তাহলে একটু ভালো করে দেখে নাও, কারণ এখন থেকে প্রতিদিন, ও সরি, প্রতি রাত আমাকেই দেখতে হবে, বুঝছো শোনা? একটু রাগী ভাব নিয়ে রাকিব বলল, আপনি এসব কি বলছেন? প্রতি রাতে মানে? বুঝলে না শোনা? ওকে বুঝাবো পরে, কারণ আমি আবার বোঝানোর চেয়ে প্র্যাকটিক্যাল দেখানো পছন্দ করি। মেঘলা ভয়ে প্রায় শেষ। এদিকে যে তার কপাল থেকে আবার রক্ত পড়তেছে তার খেয়ালই নেই, কারণ যখন খাটের কোনায় পড়ছিল তখন কাটার জায়গায় ধাক্কা খেয়ে আবার রক্ত পড়া শুরু করছে। গাল দুটো লাল হয়ে হাতের 5 আঙ্গুলের দাগ বসে গেছে। এখন তার অনেক মাথা ব্যথা করছে, হঠাৎ মাথা ঘুরছে, কারণ এতক্ষণ না চাইতেও অনেক কথা বলে ফেলেছে সে। আর কপালের রক্ত বেয়ে তার গাল থেকে গলায় পড়তেছে। সে হাত দিয়ে দেখলো রক্ত, সে ঘাবড়ে গেল এবং কান্না কান্না কণ্ঠে বলল, আমি একটু পানি খাবো, খুব তেষ্টা পেয়েছে। পানি? না, এখন তো পানি দেওয়া যাবে না, কারণ তাহলে আবার তোমার জোর হবে। জোর হলে আমায় আবার ধাক্কা দিবে, আবার নানান কথা। প্লিজ, সত্যি আমার অনেক তেষ্টা পেয়েছে, আমার অনেক মাথা ঘুরছে, প্লিজ। হেই, আবার মুখের উপরে আবার তুই কথা বলিস? একটাও কথা না। হঠাৎ রাকিবের ফোন বেজে উঠল। সে ফোন কানে নিয়ে রুম ত্যাগ করলো। মেঘলা শুধু এইটুকুই শুনল যে, হ্যালো সবুজ, হ্যাঁ বলো। মেঘলা আর কোনো উপায় না পেয়ে সেইখানে ফ্লোরেই বসে পড়ল আর কান্না করতে লাগলো মা বাবার কথা চিন্তা করে। মেঘলারা 2 বোন, ওই বড়, আর ওর একটা ছোট বোন আছে, তার বয়স 12 বছর। মেঘলার বয়স 16 বছর। সে এই বছর কলেজে উঠেছে মাত্র। 1 মাস হলো কলেজে যাওয়া শুরু করেছে, কিন্তু তার সাথে তো কারো কোনো শত্রুতা নেই। তাহলে কেন এমন হলো? আর এই ছেলেটা কে? এই ছেলেটাকে তো আমি চিনি না, কেন এটা হলো? আল্লাহ, কেন? আমার মাথায় তো কিছুই আর খেলছে না। এইদিকে রাকিব, সে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। তার সামনেই রিয়ান। হাই ব্রো, বলো তো, কাজটা কি শেষ করে এসেছো? না ভাই, শেষ করতে পারলাম না। হোয়াট? মানে কি? কেন?
আসলে মেঘলাদের বাড়িতে নাকি কেউ নেই, অনেক খোঁজ করেও জানতে পারলাম না, তবে চেষ্টা করব। একদিনের ভিতরে আমি তোকে সব জানিয়ে দেবো, প্রমিস। এটা কিভাবে হতে পারে? মেঘলা এখানে, ও তো কলেজ শেষে বাসায় যেত, তাই না? তাহলে বাসায় কেউ নেই, এটা কেমন করে হয়? তবে যাই হোক, তুই ভালো করে খোঁজ নিয়ে আমাকে জানা। এরই মাঝে সবুজ এসে হাজির। এই রাকিব, এসেছিস? বল। ভাই মেয়েটাকে তুই সত্যিই তুলে আনলি রে? আনবো না মানে? আমি যেটা বলি সেটা করি, তোরা সেটা ভালো করে জানিস। এই রাকিব চৌধুরী এক কথার মানুষ। রাকিব অনার্স পাশ করে আর লেখাপড়া করেনি। সে এখন তার বাবার সাথে তাদের ব্যবসার কাজ সামলায়। তার বাবা এই দেশের একজন নামি দামি ব্যবসায়ী। তবে রাকিব মাঝে মাঝে অফিসে যায়, সবসময় যায় না, বেশিরভাগ সে বন্ধু বান্ধবদের সাথেই থাকে। রাকিব আর তার একটা ছোট বোন আছে। বোনটা এইবার ইন্টার পরীক্ষা দিবে। আরও একটা ভাইও আছে, কিন্তু সে বাইরে ব্যবসা সামলায়, তাই সে বাহিরেই থাকে। বাসায় তার মা বাবা আর তার বড় ভাইয়ের বউ আর বোন থাকে, আর সেও থাকে, তবে বেশি না, সে বেশিই তাদের এই নতুন বাড়িটাই থাকে। তার বাবার ওই বাড়ি থেকে ব্যবসা সামলাতে কষ্ট হয় বলে সেই নতুন বাড়িটা কিনেছে, কিন্তু এখনও ওই বাড়িতে আসেনি, কারণ তার আরও কিছু কাজ আছে। সেইগুলো শেষ হলেই তার ফ্যামিলি সহ সবাই এই বাড়িতে আসবে। তবে এখন এখানে রাকিব ওই মাঝে সাঝে আসে। তবে বাড়ি পাহারা দেওয়ার জন্য 2 জন লোক রাখা হয়েছে। আচ্ছা সবুজ, তুই কি কাজটা করবি? কিসের কাজ ভাই? ওই মেয়েটাকে শিক্ষা দেওয়া লাগবে। হেই, তোর কি মাথা খারাপ? আমি পারবো না। ওই রকম একটা বেয়াদব মেয়ের কাছে যেতেও আমার ঘৃণা করে। আচ্ছা তাহলে শোন, বাইরে থেকে কিছু ছেলে ঠিক কর, তারা ভালোভাবে পারবে। আচ্ছা, ওকে। এই কিছু মানে কয়জন? এই, তোর কি মাথা ঠিক আছে? 5-6 জন মানে? তুই কি বলছিস তুই জানিস? কেন, আরো বেশি লাগবে নাকি? কম হয়ে গেল নাকি? আরে তা না, আসলে 2-3 জন হলেই তো হয়, তাই না? এই সবুজ, তুই তো বললি ও একটা খারাপ মেয়ে, তাহলে এই কয়জন ঠিকই দেখি ম্যানেজ করবে। রাকিব বাঁকা হেসে বলল। আচ্ছা, ওকে বলছি। সবুজ কারোর সাথে ফোন নিয়ে এসব বলে রাকিবকে বলল, ভাই, ওরা রাত 10টার পরে চলেই আসবে। ওকে ব্রো, তো এখন একটু চিল মুডে আয় ভাই। হঠাৎ রিয়ান বলে উঠল, ভাই আসলে এত কিছু কি ঠিক হবে? যাই ভুল করুক, কিন্তু এতগুলো ছেলে দিয়ে আসলে সবুজের সাথে যখন মেয়েটা অন্যায় করেছে, তাহলে সবুজ করুক না, যা ইচ্ছে তাই করুক, শুধু যাতে বেঁচে থাকলেই হয়। কিন্তু এতগুলো ছেলে। সবুজ বলে উঠল, এই রিয়ান, ওই মেয়েকে আমি আর ছুঁয়েও দেখতে চাই না। আচ্ছা তোরা থাম, এখন একটু চল বাইরে যাই। এই তাহলে ওই মেয়েটি? আরে বের হওয়ার সময় তালা দিয়ে এসেছি ভালো করে, বুঝলি ব্রো। শোন, মেয়েটাকে না ভালো করে শিক্ষা দিয়েছি। এমন ভাব করছিল যেন সে কিছুই জানে না, পুরোই অবাক, আর ভয় তো পুরো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। 2টা যে থাপ্পড় দিলাম না, কি বলবো। আচ্ছা হয়েছে হয়েছে, এখন থাম, চল, বেশি শাসন করিস না, আবার প্রেমে টেমে পড়ে যাবি। একটু ঠেস মেরেই বলল রিয়ান রাকিবকে। এই রিয়ান চুপ, প্রেম প্রেম তাও আবার ওকে? ছি, সবুজের কাছ থেকে যা শুনেছি তাতে তো ওকে দেখলেও ঘৃণা লাগে। আচ্ছা চল, তোরা থাম তো বলেই ওরা গাড়িতে করে চলে গেল একটা রেস্টুরেন্টে। কারণ ওরা কেউ খায় না। রাত 10টা ছুঁই ছুঁই হঠাৎ দরজা খোলার শব্দে মেঘলার ঘুম কাটল। সে কান্না করতে করতে ফ্লোরেই ঘুমিয়ে পড়েছিল। চোখ মেলে তাকাতে পারছে না, নাক মুখ ফুলে গেছে কান্না করতে করতে। মাথার চুলগুলো এলোমেলো পুরো, কপালের রক্ত সব শুকিয়ে গেছে, গলার কাছে বেয়ে নামা রক্তগুলো শুকিয়ে গেছে। পানির তৃষ্ণা তার উপরে দুপুর থেকে না খাওয়া দেখলেই মায়া লাগে। আরে ভাই, এটা তো একেবারে খাসা মারলে। মেঘলা চেয়ে দেখলো কিছু ছেলে রুমের ভিতরে ঢুকে এই কথাগুলো বলছে। আপনারা কারা? কথা শেষ হতে দেরি, কিন্তু মেঘলার কাছে আসতে দেরি না। হাত ছাড়ুন বলছি। কেন বেবি, বেশি লাগছে? এই আস্তে ধরলে ব্যথা পাচ্ছে যে। আপনারা কারা? বলতে পারল না, তার আগেই মেঘলাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। ফেলে দিয়ে একজন ওর গায়ের ওড়নায় হাত দিতেই ও চিৎকার করে লোকটাকে ঠেলা দিয়ে উঠে দৌড় দিল। দৌড় দিয়ে দরজার কাছে গিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো।
প্লিজ দরজাটা খুলেন, প্লিজ কেউ আসছে, প্লিজ দরজাটা খোলেন। হেই বেবি, এখানে কেউ নেই, শুধু শুধু গলা ব্যথা করো না গো। একটু কাছে আসবেন না, একদম না। আমি কিন্তু তাইলে বলতে বলতে পাশে একটা ছোট টেবিলের উপরে একটা ফুলদানি নিয়ে বলল, আমি মেরে ফেলবো। এই কি বলে রে সোনা পাখি, কি বলে মেরে ফেলবে নাকি? দেখুন কাছে আসবেন না। মেঘলা দরজা ধাক্কা দিতে দিতে বলল। কেউ আছেন, প্লিজ খুলুন। নিচের থেকে রাকিব আর সবুজ হালকা হালকা কণ্ঠ ভেসে আসতে শুনল। সবুজ বলল, ভাই, কাজ মনে হয় শুরু হয়ে গেছে রে। তাই তো মনে হচ্ছে, যেরকমের চিৎকার করছে রে। দেখি কতক্ষণ করতে পারে, একটু পরে এমনি ক্লান্ত হয়ে চিৎকার বন্ধ হয়ে যাবে। একটু হেলিয়েই বলল কথাটা। এর মধ্যে মেঘলার কাছাকাছি চলে এসেছে ছেলেগুলো। একটা ছেলে ওর এক হাত ধরল, আর একটা ছেলে ওকে কোলে তুলে নিতে গেল। সাথে সাথে মেঘলা ওর এক হাতের ফুলদানি দিয়ে কোলে তোলা ছেলেটার মাথায় বাড়ি দিল। ছেলেটার সাথে সাথে ওকে কোল থেকে নামিয়ে অজ্ঞান হবার পালা। রক্তে মাথা ভরে গেছে। ছেলেটা একটা চিৎকার দিল, সাথে সাথে নিচ থেকে রাকিব আর সবুজ উপরে চলে আসলো। এসেই দরজা ধাক্কা দিল। সাথে সাথেই মেঘলা দরজা খুলেই রাকিবকে জড়িয়ে ধরল। প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। কান্না করতে করতে বলল। তবে মেঘলা একটুও খেয়াল করেনি যে যাকেও জড়িয়ে ধরেছে সে রাকিব চৌধুরী। ও ভয়ে পুরো ঘেমে একাকার। সবুজও আর একদিকে ফিরে ফোনে কথা বলছিল। দরজার সামনে আসতেই ওর ফোনে কেউ ফোন দিচ্ছিল, তাই ও একটু দূরের সরে ফোনে কথা বলছে। রাকিব তো কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। সে কেমন যেন হয়ে গেছিল, কোনো কথাই বলছিল না। তার ভিতরে তখন এক অন্য অনুভূতি কাজ করছিল। হঠাৎ সামনে থাকা একটা ছেলের চিৎকারে ওর জ্ঞান ফিরল। এই মেয়েটা শফিকে মাথা ফাটিয়ে দিয়েছে বস। শফিক ততক্ষণে ফ্লোরে অজ্ঞান হয়ে গেছে। কি বললি? এটা বলেই মেঘলাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। মেঘলা গিয়ে আবার ঘরের মধ্যেই পড়ে গেল। সে সামনে তাকিয়ে দেখে এতক্ষণ যাকে সে জড়িয়ে ধরেছিল সে আর কেউ নয়, সন্ধ্যায় যে লোকটা এসেছিল সেই লোকটা। এটা ভাবতেই মেঘলার ভয়ে গলা শুকিয়ে যায়। হেই মেয়ে, তুই মাথা ফাটিয়েছিস? তোর এত বড় সাহস! রাগের সাথে বলছে কথাগুলো। রাকিবের দুই চোখ রক্তবর্ণ ধারণ করছে ততক্ষণে। তাহলে কি করব? হ্যাঁ, এই লোকগুলো আমার সাথে। বলতে গিয়েই গলায় আটকে গেল কথাগুলো। আর বলতে পারল না সে। হ্যাঁ, তোর সাথে? হ্যাঁ বল, আরে বল না। একটু অন্যরকম ভাব নিয়ে। আপনিও যেরকম অসভ্য, ওই লোকগুলো একই রকমের অসভ্য। কি বললি তুই? আমি অসভ্য? এই, তুই অসভ্যর কিছু দেখেছিস? উত্তর দে। বলেই গাল দুটো এক হাত দিয়ে ধরে মেঘলাকে জিজ্ঞেস করলো। মেঘলা তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল, আর সে ব্যথাও পাচ্ছে খুব। আরে এটা সে কি বলে ফেললো এই পাগল লোকটাকে? সব যেমন তেমন, তাকে কিছু বলা হয়তো আমার ঠিক হয়নি। মনে মনে ভাবছে মেঘলা। ভাবনার মাঝেই রাকিব মেঘলার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বলল, আমাকে অসভ্য? আমাকে? রাকিব চৌধুরীকে? স্টুপিড! হায়, এবার দেখ অসভ্য কি করতে পারে। এই, তোরা চলে যা এই শফিককে নিয়ে। কেন বস, শফিক নাই তাতে কি আমরা তো আছি। যেতে বলেছি যা তোরা। ওকে শিক্ষা দিতে কাউকেই লাগবে না, আমি যথেষ্ট। ওকে বস। সবুজের ফোনের কথা শেষ হতেই সে দেখলো ছেলেগুলো একটাকে ধরে বাহিরে নিয়ে যাচ্ছে। কিন্তু রাকিব কই? মনে হয় রুমে, কিন্তু ছেলেগুলো বের হয়ে গেল। কোনো কি ব্যাপার নাকি? বলতে বলতে সে রুমের দিকে পা বাড়ালো, কিন্তু সে রাকিবের গর্জন শুনতে পেল। সে সাথে সাথে ভিতরে ঢোকার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার আগেই রাকিব দরজার কাছে এসে বলে, সবুজ, তুই যা, আমি পরে আসছি। এই পরে মানে কি? তুই কি করবি? তুই এটা কেমন কথা বলছিস রে? তুই তুই কেমনে? বলতে বলতে সে মেঘলার দিকে তাকালো। মেঘলা দেওয়ালের সাথে এলিয়ে কান্না করছে, কিন্তু সবুজ তো অবাক। আরে রাকিব শোন। কি শুনবো? কিছুই শুনবো না। তুই যা বলছি, আমার মাথাটা গরম করিস না প্লিজ। কিন্তু রাকিব। যেতে বলেছি। চিৎকার দিয়ে বলল রাকিব। সবুজ বুঝছে যে ওকে এখন কিছু বলেই লাভ নেই।
ওর রাগ উঠলেই এমনিতেই মাথা ঠিক থাকে না। না জানি মেয়েটাকে কি বলেছে। উফ, শিট। সাথে সাথে মুখের উপরে দরজা বন্ধ করে দিল রাকিব। দরজা দেওয়ার শব্দে মেঘলা চোখ তুলে তাকালো, দেখলো রাকিব ওর কাছে আসতেছে। চোখ দুটো লাল করে মনে হচ্ছে, যেন ওকে এখনই গিলে খাবে পুরো। মেঘলা ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো আর একটু পিছনে আগাতে লাগলো। আগাতে আগাতে ওয়াশরুমের দরজার সাথে ধাক্কা খেলো। সাথে সাথে রাকিব এসেই মেঘলার হাত ধরে আর এক হাত দিয়ে মেঘলার কোমর। কিরে, পালাবি? পালা, আরে পালা না। রাকিব চিৎকার দিয়ে বলল। মেঘলা ভয় ঢোক গিলল, তার কথা বের হচ্ছে না মুখ থেকে। প্লিজ ছাড়ুন আমাকে। মেঘলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। এতক্ষণে রাকিব মেঘলার হাত ছেড়ে তার ঠোঁটে হাত দিয়ে এক আঙ্গুল দিয়ে স্লাইড করছে আর এক হাতে কোমর ধরা। কিরে শোনা, পালাও, পালাও না। ও, আঘাত করো, আমাকে মারো। মেঘলা হঠাৎ করে রাকিবের আঙ্গুলে একটা জোরে কামড় বসিয়ে দিল। উহুক বলেই রাকিব ওকে ছেড়ে দিল এবং হাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মেঘলা দৌড় দেওয়া ধরল আর রাকিব সাথে সাথেই অন্য হাত দিয়ে ওকে ধরে ফেলল। এক টানে মেঘলাকে বিছানায় ফেলে দিল। মেঘলা নিজেকে বিছানা থেকে উঠাতে গিয়েই আবারও ওকে ধাক্কা মেরে ফেলে দিল। এবার তো মেঘলা ভয়ে কান্না করে দিল। হেই, তোর এত সাহস, তুই আমাকে কামড়? প্লিজ ছেড়ে দিন, প্লিজ। বলার সাথে সাথেই রাকিব মেঘলার উপরে ঝুঁকে পড়ল আর মেঘলার মাথার পিছনে এক হাত দিয়ে চেপে ধরে ওর কাপা ঠোঁট দুটো দখল করে নিল। মেঘলা তো কোনো কথাই বলতে পারতেছে না, কারণ তার ঠোঁট দুটো এখন রাকিবের দখলে। মেঘলা নিজেকে ছাড়ানোর জন্য হাত দিয়ে বারবার রাকিবকে ঠেলা দিচ্ছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। সে শুধু কান্না করছে, চিৎকার করে কান্নাও করতে পারছে না, কারণ তার উপায় নেই। শুধু মুখ দিয়ে কোমড়ানোর শব্দ আসছে। রাকিব তো মেঘলার ঠোঁট দুটো নিয়ে ব্যস্ত। প্রায় 5 মিনিট পরে ছাড়লো, তাও আবার ঠোঁট দুইটা জোরে কামড় দিয়ে। এতে মেঘলা চিৎকার দিল আর তার ঠোঁটের এক কোণা থেকে রক্ত বের হলো। এই, চিৎকার করবি না। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। আমি আপনার পায়ে পড়ি, প্লিজ। আপনি যা বলবেন আমি শুনবো, কিন্তু আমার এত বড় ক্ষতি কইরেন না, প্লিজ। হাঁপাতে হাঁপাতে বলল কথাগুলো। এতক্ষণ পরে ছাড়া পেয়ে একটু ভালো করে শ্বাস নিল মেঘলা। ছেড়ে দেবো? তাও তোকে? ইম্পসিবল, সম্ভবই না। আমাকে অসভ্য বলার আগে মনে ছিল না? মেঘলা কিছু বলতে পারছে না, শুধুই কাঁপছে আর কান্না করছে। হঠাৎ করেই মেঘলার ওড়না ধরে টান দিল রাকিব, কিন্তু টান দিতেই ওড়নার এক কোণা মেঘলা শক্ত করে ধরে রাখলো। প্লিজ আমাকে ছেড়ে দিন। রাকিব রেগে ওড়না জোরে এক টান দিয়ে ফ্লোরে ফেলে দিল। মেঘলার সাথে সাথে নিচের দুহাত দিয়ে বুক ঠেকে নিল আর জোরে কান্না শুরু করে দিল। এই, কাঁদবি না, একদম না। এটা বলেই মেঘলার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং জোর করে জামা খুলতে না দেওয়ায় সে ছিঁড়ে ফেলে দিল। মেঘলার সারা শরীরে চুম্বনের পরিবর্তে কামড় বসাচ্ছে, এটা মেঘলা ভালোই বুঝতে পারছে। ব্যথায় মেঘলা চিৎকার করছে, কিন্তু সেই চিৎকার আজ আর কারো কানে পৌঁছচ্ছে না। আমার কষ্ট হচ্ছে, প্লিজ ছাড়ুন। মেঘলা কান্না করতে করতে বলে, কিন্তু রাকিব এতে আরো জোরে কামড় দিচ্ছে। মনে হচ্ছে যেন মেঘলার কষ্টে ও আনন্দ খুঁজে পাচ্ছে। মেঘলা কাটা মুরগির মতো হাত পা ছোটাছুটি করতেছে, রাকিবকে ঠেলে উঠানোর চেষ্টা করছে, কিন্তু একটা ছেলের শক্তির কাছে সে যে কিছুই না। হঠাৎ রাকিব সব ছেড়ে তার ফার্জিনের কাছে যেতেই মেঘলা একটা চিৎকার দিল জোরে, যে চিৎকার সবুজ নিচে বসেই শুনতে পেরেছিল। ও তো পুরোই ভয় পেয়ে গেল। আরে ও কি করছে মেয়েটার সাথে? মেঘলার চিৎকারে ওর মুখ চেপে ধরল। এই চুপ, একদম কথা বলবি না। কিন্তু মেঘলা এতক্ষণে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু রাকিব মেঘলার উপরে অত্যাচার করেই যাচ্ছে। সারা রাত এভাবে অত্যাচার করার পরে ক্লান্ত হয়ে একপাশে পা এলিয়ে দিল। সকাল সকাল ঘুম ভাঙতেই রাকিব দেখল সে একটা মেয়ের পাশে শুয়ে আছে। চোখ ডলতে ডলতে সে অবাক হয়ে গেল। হঠাৎ করেই তার রাত্রের কথা মনে পড়ল। সে এই ঘরে কোনো ঘড়ি রাখেনি, যাতে মেঘলা টাইম দেখতে না পারে। তাই সে তার মোবাইল খুঁজতে লাগলো,
কিন্তু সে কম্বলের নিচে চেয়ে অবাক, তার গায়ে কিচ্ছু নেই। সে তার প্যান্ট খুঁজছে, দেখলো পাশের ফ্লোরেই পড়ে আছে সব। সে প্যান্ট উঠিয়ে তা থেকে ফোন বের করে টাইম দেখলো যে 10টা বেজে গেছে। কিন্তু সে পাশে তাকাতেই দেখে মেঘলা এখনো অজ্ঞান হয়ে পড়ে। তার বিছানার অনেকটা জায়গা ধরেই লাল হয়ে আছে। দেখেই রাকিবের মাথা হ্যাং হয়ে গেল। আরে আরে, এই মেয়েটা এখনো এভাবে পড়ে আছে। ভাবতে ভাবতেই সে মেঘলাকে ঘুরিয়ে নিল, কিন্তু মেঘলার কোনো রেসপন্স নেই, তবে নিঃশ্বাস চলছে। খেয়াল করলো মেঘলা পুরো ঠান্ডা হয়ে গেছে, তার উপরে এমনিতেও ও শীতকাল, শরীরে কিছুই নেই মেঘলার। কিন্তু রাকিব মেঘলার উপরে রাগ ওঠার কারণটা মনে আসতেই সে মেঘলাকে ধাক্কা মেরে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। রাকিব ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই পুরোই অবাক হয়ে গেল। তার বুকে নখের আঁচড়ের দাগ স্পষ্ট ফুটে রয়েছে। ও শিট, এই মেয়েটাও না কি অবস্থা করেছে। ঝর্ণা ছেড়ে গোসল করতেই পিঠে জ্বলা শুরু করে দিল। সাথে সাথে নিজেকে ঘুরিয়ে আয়নার সামনে দেখল, পিঠেও অজস্র দাগ। খুব জ্বালা করছে তাই কোনো রকমে গোসল করেই বের হয়ে গেল। আরে এই মেয়েটা এখনো ঘুমিয়ে আছে? এখানে কি ঘুমানোর জন্য আনা হয়েছে ওকে? এই মেয়ে, এই ওঠো। হালকা ধাক্কা দিয়ে, কিন্তু কোনো রেসপন্স নেই। হঠাৎ পাশের টেবিলে চোখ পড়ল, সেইখান থেকে জগটা এনে এক জগ পানি ঢেলে দিল মেয়েটার উপরে। চোখ মেলছে টিপ টিপ করে, কিন্তু চোখ মেলেও তাকাতে পারছে না। মনে হচ্ছে যেন চোখটা কেউ যেন বেঁধে রেখেছে। খুব কষ্ট হচ্ছে চোখ মেলতে। আমি আমি হ্যাঁ বল, আমি কি? হ্যাঁ বল, এই বলিস না কেন? লাগছে, ছাড়ুন, আমার খুব কষ্ট হচ্ছে। তোর কষ্ট হলে আমার কি? ওঠ, এই ওঠ। ততক্ষণে আবার জ্ঞান হারিয়েছে মেঘলা। এইবার আর কিছু না বলেই ও রুম থেকে চলে গেল। সিঁড়ি পেয়ে নামতেই সামনে সবুজ। এই কিরে ভাই, এতক্ষণ আসার সময় হলো বুঝি তোর? সারা রাত কি ওই রুমেই ছিলে নাকি? মনে হচ্ছে যেন গোসল করে আসলি। এটা আবার নতুন কি? গোসল তো সকালবেলা সবসময় করা হয়। ডান হাত দিয়ে বাঁ হাতের হাত ভাঁজ করতে করতে বলল, সবই ঠিক আছে, কিন্তু আজকের ব্যাপারে একটু আলাদাই মনে হচ্ছে। মনে হচ্ছে বললে ভুল হবে, আজকের ব্যাপারটা সত্যি আলাদা। তুই কি ভাবছিস আমি কিছুই জানি না। আমি এখানেই ছিলাম, কাল সারা রাত আমি এখানেই ছিলাম, এইখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আর ওই মেয়েটা কালকে সারা রাত চিৎকার করেছে, আমি সবই শুনেছি। ও চিৎকার করছে কেন বলতো? উত্তর দে রাকিব, উত্তর দে। কিসের উত্তর দেব? দেখ রাকিব, তুই তো কখনোই কোনো মেয়ের সাথে খারাপ আচরণ তো দূরের কথা, ভালোভাবে কথাই বলতি না। তাহলে তুই ওর সাথে কাল যেটা করলি আমার বিশ্বাসই হচ্ছে না। কিভাবে সম্ভব? এটা কি তুই নাকি অন্য কেউ? বল, উত্তর দে। ওই মেয়েটা কালকে অনেক কান্না করছিল, আমি শুনেছি, অনেক চিৎকার করছিল, যা শোনার মতো ছিল না। এই সবুজ, তোর এত লাগছে কেন এখন? হ্যাঁ, তুই তো বলেছিলি ওই মেয়েটা খারাপ। ও একটা, থাক আর বলবো না। আর এখন ওর জন্যই তো আজ তোর এই অবস্থা। তোর এই খারাপ অবস্থা আমি আর মেনে নিতে পারছি না। ও তোর ফ্যামিলির এই ক্ষতি করে তো দিব্যি ভালো আছে, এমন ভান করছে যেন ও কিছুই জানে না, আর কিছুই স্বীকার পাচ্ছে না, শুধু বলে ও নিরপরাধ। ওর জন্য তোর আম্মুর এই অবস্থা। আমি ওকে কিছুতেই ছাড়বো না। দেখ সবুজ, তোর মা আমার ফুপ্পু, ছোটবেলায় বেশি আমি ওনার কাছেই থাকতাম, ওনার আদর অনেক পেয়েছি। আমার মায়ের মতোই উনি আমাকে তোর মতো ভালোবাসতো। আর আজ ওই মেয়েটার জন্য সব শেষ হয়ে গেল, সব শেষ। আর কালকে যখন ওই ছেলেগুলো এসেছিল, ওরা কিছুই করতে পারেনি, সেটা তুই ভালো করে জানিস। আর ও আমাকে কাল রাতে কি বলেছিল জানিস? আমি নাকি ওই ছেলেগুলোর মতোই অসভ্য। আমি এগুলো মোটেই মেনে নিতে পারিনি, তাই আমি ওকে কাল শিক্ষা দিয়েছি, বুঝলি? বুঝিয়ে দিয়েছি যে অসভ্য কাকে বলে, কত প্রকার ও কি কি। মানে তাহলে আমি যেটা ভাবছি তুই সেটাই করেছিস? তো এখন মেয়েটা কই? বেহুশ হয়ে পড়ে আছে, একটু অন্যরকম হয়ে। কি বলিস? এখনো? না মানে একটু আগে একবার ফিরছিল, আবার পড়ে গেছে। মানে তুই সকালবেলাও আবার? এই সবুজ, তুই কি বলছিস যাতা? আমি কিছুই করিনি, সকালে নিজে নিজেই আবার পড়েছে। ও আচ্ছা, আমার একটু কেমন যেন লাগছে।
তুই হঠাৎ মেয়েটার জন্য একটু কেমন যেন করছিস? তুই আবার ইমোশনাল হয়ে যাচ্ছিস না তো? সবুজ এতক্ষণ অন্যমনস্ক হয়েছিল। আ- আ- কই না তো, কিছু না। ঠিকই তো করেছিস, ঠিকই করেছিস। এটাই উচিত, এটাই ওর জন্য কম হয়েছে। কিন্তু তুই যে আগেও আমাকে কত কথা শোনালি। আসলে তুই এরকম করবি এটা আমি ভাবতে পারিনি, কারণ তুই তো কখনো কোনো মেয়ের সাথে খারাপ কিছু করিসনি। কিন্তু হঠাৎ এইরকম, তাই আর কি একটু নার্ভাস হয়ে গেছিলাম আর কি। ও তাই বল। ও যখন আমার ফুপ্পির এত বড় ক্ষতি করলো, আমি নিজে ওকে নিজের হাতে শাস্তি দেব। এত কষ্ট দেবো যে ও নিজেই মরে যেতে চাইবে, কিন্তু ওকে মরতেও দেবো না, কারণ ওর মরার অপশনও রাখবো না। আচ্ছা ঠিক আছে রে, তো এখন চল। তোর আব্বু তোকে কালকে ফোনে না পেয়ে আমাকে অনেক ফোন দিয়েছিল। আমি কোনো উপায় না পেয়ে বলেছি যে তুই একটু অসুস্থ, তোর মাথা ব্যথা করছে, তাই তুই ঘুমিয়ে পড়েছিস। ও তাই, চল তাহলে। চল। এই ভাবি, কি করো? আমি চলে এসেছি। তুমি নাকি তোমার দেবরকে অনেক মিস করছিলে, তাই চলে আসলাম। এসেছো? তোমার নাকি শরীর খারাপ শুনলাম, সবুজ বললো। আরে তেমন কিছুই না, একটু হালকা মাথা ব্যথা করছিল, তাই আর কি। কেন, তুমি কি আবার ড্রিঙ্কস করেছিলে নাকি? আরে ভাবি না, সবসময় আবল তাবল ভাবো কেন? আবল তাবল কিসের? হ্যাঁ, তুমি তো খাও মাঝে মাঝে মাথা খারাপ থাকলে। তো কালকে আবার কে মাথা খারাপ করলো? আরে ভাবি, কেউই না। রাকিব একটু অন্যমনস্ক হয়ে পড়ল। ও, তাহলে চলো আম্মুর সাথে যেয়ে দেখা করো। যাও, সে অনেক চিন্তা করছে। আচ্ছা লক্ষ্মী ভাবি। যাও। আম্মু, তুমি কেমন আছো? কেমনে ভালো থাকি? হ্যাঁ, তুই নাকি অসুস্থ, কালকে ফোনও ধরিসনি। আম্মু তেমন কিছুই না, একটু মাথা ব্যথা করছিল, এই আর কি। ও, তাইলে এখন কমেছে? একেবারে কমে গেছে তোমার কাছে এসে। রাকিব তার আম্মুকে একটু জড়িয়ে ধরে বলল। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন রেস্ট কর, দুপুরে খাবার খাবি। আম্মু, তোমার মেয়ে কই গো? রাক্ষসীটা কই? এই, তুই আমার মেয়েকে রাক্ষসী বলবি না। কেন? 100 বার বলবো, ও তো আমার কাছে একটা রাক্ষসী। এই থাম, ও কলেজে গেছে, একটু পরেই এসে যাবে। আচ্ছা ওকে। আর শোনো, আমি কিছুদিন একটানা এই বাড়িতে থাকতে পারবো না, তবে দিনে মাঝে মাঝে আসবো। এই কেন রে, এটা কেমন কথা? আসলে আম্মু, আমার একটা কাজ পড়ে গেছে, সেটা বলা যাবে না। আর হ্যাঁ, আমি মাঝে মাঝে এখানে, কিন্তু আমি মাঝে মাঝে ওখান থেকে অফিসে যাব। তুমি প্লিজ আব্বুকে বুঝিও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বলবো। আনে আমার লক্ষ্মী আম্মু। এই যে দেওর, আসো খেতে আসো, তাড়াতাড়ি তোমার পছন্দের খাবার রান্না করছি। ওমা, তাই নাকি? ওয়েট, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এইদিকে দুপুর প্রায় শেষ। মেঘলা চোখ তুলে তাকিয়ে কোনো রকম সবকিছু দেখতে লাগলো, কিন্তু সবকিছু ধোঁয়াশা দেখছে, কারণ ওর শরীর অনেক ক্লান্ত। তার উপরে পুরো একদিন যাবৎ না খাওয়া, কালকে দুপুর থেকে আজকে দুপুর অবধি একটুও পানি খায়নি। শরীরে কোনো শক্তিটুকুও নেই। কোনো রকমে একটু ভর দিয়ে ওঠার চেষ্টা করতেই আবার বসে পড়তেছে। পেটে অনেক ব্যথা, সারা শরীরে ব্যথা করতেছে, দাঁড়ানোর শক্তিটুকুও নেই। কিন্তু এখন একটু পানি না খেলেই নয়, মনে হচ্ছে যেন পানির পিপাসায় মরে যাবে এখনই। এখানে কোনো পানি নেই, জগের পানি সবই ওর শরীরে ঢেলে দেওয়া হয়েছে। তাই ও কোনো রকমে শুয়ে শুয়ে হাত সামনে দিতে দিতে আগাচ্ছে, কিন্তু আর পারছে না। তাই একটু পাশে থাকা মেঝেটা ধরে একটু উঠে কোনো রকমে দাঁড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। অনেক কষ্ট হচ্ছে, একটু যেতেই আবার পড়ে গেল। মাথাটা জাগিয়ে আবার যেতে শুরু করলেই দেখে সামনে কেউ চেয়ারে বসে ওর দিকে এক নজরে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রাকিব সে মুচকি মুচকি হাসতেই লাগলো। এত হাসার কারণ মেঘলার শরীরে শুধু রাকিবের শার্ট জড়ানো, আর এটা রাকিব নিজেই যাবার সময় ওর শরীরের উপর দিয়ে দিয়েছিল, আর সেটাই গায়ে কোনো রকমে জড়িয়ে আছে মেঘলা। আমাকে একটু পানি দেবেন? মেঘলা পেট চেপে ধরে ব্যথায়। প্লিজ, আমার অনেক তেষ্টা পেয়েছে, আমি আর পারছি না, প্লিজ। দিব, কারণ না দিলে তো আবার মরে যেতে পারো, তাই না? তবে তোকে খুবই হট লাগছে। রাকিব একটু সামনের দিকে ঝুঁকে বলে। মেঘলা এতক্ষণে নিজের দিকে তাকালো।
ও সাথে সাথে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল নিজেকে ঢাকতে, কিন্তু কিছুতেই পারছে না, কারণ শার্টটা হাঁটুর উপরেই রয়েছে। এটা টেনেও নিচে নামানো সম্ভব হচ্ছে না। এই, এত ঢং বন্ধ কর। এত টানাটানির কিছুই নেই, বেশি করলে ওটাও নিয়ে নেব। সাথে সাথে ওয়াশরুমে গিয়ে এক জগ পানি নিয়ে আসলো রাকিব। এই শোন, তোর জন্য এই পানি শ্রেয়। এর চেয়ে ভালো পানি চাইলে না খেয়ে থাকতে হবে। নে, ভালো লাগলে খেয়ে নে, আর এই ভালো পানি না লাগলে না খেয়ে থাক। এক নিঃশ্বাসেই বলল সব। মেঘলা কোনো কথা না বলেই জগের দিকে হাত বাড়ানোর চেষ্টা করলো উঠতে উঠতে, কিন্তু হাত বাড়াতেই আবার নিচে পড়ে গেল, কারণ ও ওঠার চেষ্টা করতেই ওর পেটে অনেক ব্যথা পায়। সাথে সাথে পেটে হাত দিয়ে আবার বসে পড়ে আর কান্না কান্না কণ্ঠে বলে, একটু আমার হাতে দিন না জগটা। কারণ এতক্ষণে ওর চুলের মুঠি ধরছে রাকিব। এই মেয়ে, তোর হাতে আমি দেব জগ? কোনো দিনও সম্ভব না, নষ্টা যেন কোথাকার। এই রে ধর। এটা বলেই জগটা ফেলে দিল ফ্লোরের উপরের জগে। ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পানি গড়াগড়ি খাচ্ছে, আর সেই পানির মধ্যে মেঘলাকে ধরে মাথাটা চেপে ধরেছে। এই নে পানি খা। মাথা খসতে খসতে ফ্লোরের সাথে। ছাড়ুন। রাকিবের হাতের উপরে হাত দিয়ে বলতে আছে, এই, এখন লাগছে খুব, তাই না? তবে তখন কেন বলেছিলি জগ দিতে? আমার ভুল হয়ে গেছে, প্লিজ ছাড়ুন, আমি মরে যাব, প্লিজ ছাড়ুন, আপনার পায়ে পড়ি। এই, কি বললি? মরে যাবি? তোকে আমি মরতে দেব না। তাহলে মরবি কেমনে? তোকে তো আমি তিলে তিলে মারবো সোনা। এটা বলেই ওকে ধাক্কা মেরে রুম থেকে বের হয়ে গেল। মেঘলা ওখানে বসেই কাঁদতে শুরু করে দিল। হে আল্লাহ, তুমি কেন আমার সাথে এরকম করছো? কেন বলো, কেন কেন কেন? আমার কোন অপরাধের শাস্তি দিচ্ছ এটা? আমি তো নিজেই জানি না আমার ভুল কিসের। আমি এমন কি অপরাধটা করলাম? আমি আর পারছি না। আম্মু আব্বু তোমরা কোথায়? আমাকে নিয়ে যাও এই নরক থেকে, দেখে যাও তোমার মেয়ের কি অবস্থা, কত কষ্ট হচ্ছে তোমার মেয়ের। মেঘলা আম্মু, আম্মু কি হয়েছে তোমার? এই বিকেলবেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছো আম্মু? হ্যাঁ রে বৃষ্টি, তোর আপুকে দেখলাম কান্না করতে। আম্মু, আপু কি আর আসবে না? বলো না আম্মু। জানি না রে মা, আমি জানি না। এই যে বৃষ্টি, কোথায় গেলি? ডাকতে ডাকতে রুমে প্রবেশ করলেন মেঘলার আব্বু মোহাম্মদ ফৈজুর খান। আব্বু, আম্মু স্বপ্নে মেঘলা আপুকে দেখছে, তাই চিৎকার করছিল। আমি এসে দেখে আম্মু কান্না করতেছিল। ফৈজুর খানের মুখটা মলিন হয়ে গেল মেয়ের কথায়। কি করবো বল আম্মু, তোর বোনকে খোঁজার জন্য তো পুলিশে ইনফর্ম করাটাই শুধু বাকি ছিল, সেটাও করে আসলাম মাত্র। আর কি করবো বল? তুমি আমার মেয়েকে এনে দাও মেঘলার আব্বু, আমি ওকে ছাড়া আর থাকতে পারছি না। আমার খুব ভয় করছে, না জানি আমার মেয়েটার খারাপ কিছু হয়ে যায়। আমার মেয়েটা অতটা বড়ও নয় যে ও সব বোঝে। তুমি তো জানো ও অনেক ভীতু, ও সব কিছুতেই ভয় পায়। ও অনেক সরল গো, তুমি ওকে এনে দাও। আমার অনেক ভয় করছে, না জানি কোথায় আছে, কেমন অবস্থায় আছে, খেয়েছে কিনা। ও তো একটুও না খেয়ে থাকতে পারে না। দেখো মেঘলার আম্মু, একটা কথা বলি, মেঘলা কি কোনো রিলেশন করতো বা কেউ কি ওকে ডিস্টার্ব করতো? তোমাকে এই ব্যাপারে ও কখনো কিছু বলেছে? না গো, আমাকে কিছুই বলেনি। আজকালকার মেয়েরা মা বাবার সাথে কিছুই শেয়ার করে না। দেখো মেঘলার আব্বু, আমার মেয়েকে কিছুই বলবে না। আমার মেয়ে একদম অন্য মেয়েদের মতো নয়। ও তো ভালো করে ছেলেদের সাথেও কথা বলতে পারে না। ও খুবই ভয় পেত। দেখো, ও যদি এতটাই ভালো হয় তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। প্লিজ তুমি থামো, এরকম কথা বলো না। ও নিষ্পাপ, অনেক অবুঝ। দেখো মেঘলার আম্মু, আমি খারাপ কিছুই বলিনি। যদিও কোনো রিলেশন না করে বা কোনো ছেলে যদি ওকে ডিস্টার্ব না করতো, তাহলে আজকে ওকে না পাওয়ার কারণটা কি বলো? পুলিশ তো এটাই বলছে গো। দেখো মেঘলার আব্বু, আমি জানি আমার মেয়ে ভালো আর নিষ্পাপ, আর এটাও জানি আজ না হয় কাল আমার মেয়ে আমার বুকে আসবে। এদিকে মেঘলা কান্না করতে করতে ক্লান্ত, তার উপরে না খাওয়া, একটু পানিও পায়নি, আর একান্ত গোসল করাটা প্রয়োজন। ওর সারা শরীরে রক্ত মেখে গেছে, কিন্তু কি করবে, হাঁটার শক্তিই তো নেই। তাই কোনো রকমে শুয়ে শুয়ে ভর দিতে দিতেই ওয়াশরুমে গেল।
ওয়াশরুমে গিয়ে একটা ট্যাপ কল ছেড়েই তাতে পাগলের মতো হাত পেতে পানি খাওয়া শুরু করে দিল। কিন্তু এতটাই দুর্বল যে পানি যা ধরে তা অর্ধেকই পড়ে যায়, তাই মাথাটা নিচে দিয়েই পানি খাওয়া শুরু করে। পেট ভরে পানি খেয়েও একটা অনেক বড় নিঃশ্বাস নেয় আর কিছুক্ষণ বসে থাকে। শরীরের ক্লান্ত এখন অনেকটাই কেটে গেছে। যেরকমের নিস্তেজ কাঁচপানির পরশ পেলে যেভাবে সজীব হয়ে ওঠে, মেঘলারও তেমনই লাগছে। অতঃপর মেঘলা ঝর্ণাটা ছেড়ে দেয় গোসল করার জন্য, কিন্তু সাথে সাথে ওর সারা শরীর চলে যাচ্ছে। সামনের আয়নার দিকে তাকাতেই ও কান্না করে দিল। ওর কাঁধে, বুকে, গালে, ঠোঁটে, সারা শরীরে কামড়ের দাগ। ও সেগুলো স্পর্শ করতে থাকে, কিন্তু পরক্ষণেই ওর হাতে ব্যথা করে, সাথে সাথে জ্বালাও করতেছে। ও তাকাতেই দেখে হাতে নখের আঁচড়ের দাগ, আর ব্যথাও করছে। ও তখন ভাবতে থাকে রাতে যখন লোকটাকে বাধা দিচ্ছিল হাত দিয়ে, তাই ওর হাত দুটোর দিকে শক্ত করে চেপে ধরছিল, তাতেই ব্যথা করছে। আর যখন হাত মোচড়াচ্ছিল তখন হয়তো আঁচড় লাগছে। এটা ভাবতেই ওর গায়ে কাঁটা দিচ্ছে। ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু ও আল্লাহকে খুব ভয় পায়, কারণ এই জীবন যিনি দিচ্ছেন তিনিই আবার নিয়ে নেবেন, তার ইচ্ছেতেই হবে। এগুলো ভাবতে ভাবতে কান্না করতে করতে ওখানেই বেহুশ হয়ে পড়ে রইল। বিকেল তখন 5টা বেজে গেছে। এক মধ্যবয়সী মহিলা কিছু শুকনো খাবার নিয়ে মেঘলার রুমে প্রবেশ করলো, কিন্তু সে কোথাও মেঘলাকে দেখতে পেল না। সে অনেক ডাকলো কিন্তু পেল না। সে তো পুরোই ভয় পেয়ে গেল। সে খাবারগুলো রেখে নিচে দৌড় দিল। রাকিব মাত্রই এসেছে বাহির থেকে। সে অল্প কিছু সময়ের জন্য বাহিরে গেছিল একটা কাজে। তার নিচের রুমে গিয়ে একটু ফ্রেশ হবে তার জন্য পা বাড়াতেই দেখলো তার বাড়ির দারোয়ান কাকার বউ তাকে দেখে জোরে জোরে ডাকতে লাগলো। রাকিব বাবা, তুমি বলেছিলে না ওই মেয়েটাকে 5টার সময় কিছু শুকনো খাবার দিতে? তাই আমি গেছিলাম কিছু রুটি আর কলা নিয়ে, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পাচ্ছি না। হোয়াট? হ্যাঁ বাবা, সত্যি বলছি বাবা, বিশ্বাস করো আমি কিছুই জানি না। আমি এখন পর্যন্ত একবারও যাইনি, মাত্র গেছিলাম, তাও তোমার কথায়, কিন্তু কোথাও পেলাম না। হ্যাঁ, এই মহিলা হলো রাকিবের বাড়ির দারোয়ান কাকার বউ। এইখানে রাকিব প্রায় থাকে। তখন ইনিই রান্নাবান্না করে, ঘরটা গুছিয়ে রাখে, টুকটাক কাজ তিনিই করেন। সেও তার বাসায় চলে যায়, কারণ তার বাসাটাও বেশি দূরেতে না, কাছেই। হেঁটে যেতে মাত্র 20 মিনিট লাগে। রাকিব এখানে আসায় খবর দেয়, এবং সে দুপুরেই আসে। রাকিব তাকে এটুকুই বলে যে উপরের ঘরে একটা মেয়ে আছে, রুম তালা দেয়া। 5টা বাজলে তাকে কিছু শুকনা খাবার দিয়ে আসবে। আর খবরদার তার সাথে কোনো কথা বলবেন না আন্টি, আর সে যেন পালাতে না পারে। বের হয়ে সাথে সাথে দরজা লাগিয়ে ফেলবেন, খাবারটা কোনো রকমে ভেতরে দিয়ে, পালাতে যেন না পারে। যেহেতু বাইরে 2 জনের জায়গায় 4 জন দারোয়ান এনেছি কালকে, আর এমনি 2 জন নজর রাখার জন্য রেখেছি বাড়ির আশেপাশে। তবুও সাবধানে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আন্টিকে রাকিব ভালো করেই চেনে যে সে বারণ করলে এই কথা তার পরিবারের কারো কাছেই বলবে না, আর তাকে সে অনেক ভরসা আর বিশ্বাসও করে। তাই তাকে সব না বললেও অনেক কিছুই বলছে, যে মেয়েটা একটা অপরাধী, কিন্তু কি করছে সেটা বলে নাই। আর আন্টিও রাকিবকে অনেক ভালোবাসে, তাই তাকে অনেক বিশ্বাসও করে যে সে কোনো খারাপ কাজ করবে না। অবশ্যই যেটাই করুক অবশ্যই কোনো না কোনো কারণ আছে। রাকিব সাথে সাথে পাগলের মতো রুমে দৌড় দিল। পাগলের মতো খুঁজে চলছে মেঘলাকে, কিন্তু দেখে নাই। দেখছো বাবা, বলেছিলাম নাই, রুমও তালা দেওয়া। কেমনে গেল, কোথায় গেল? আরে এই মেয়েটা কি পড়ি নাকি যে উড়ে গেছে? আন্টি থামুন প্লিজ। হঠাৎ রাকিবের মাথায় এলো ওয়াশরুমে। সে সাথে সাথে দৌড় দিল। গিয়ে যা দেখলো সে থম মেরে দাঁড়িয়ে রইল। মেঘলা বেহুশ হয়ে পড়ে আছে বাথটবের পাশে। সে সাথে সাথে মেঘলাকে কোলে নেওয়ার চেষ্টা করে আর ডাকতে থাকে, এই মেয়ে ওঠ, এই মেয়ে এই। অনেক ঝাঁকাতে থাকে। হঠাৎ সে অবাক, কারণ মেঘলার হালকা হালকা হুঁশ আসতেই সে রাকিবকে জড়িয়ে ধরছে শক্ত করে। রাকিব তার মায়াবী মুখটার দিকে তাকিয়েই আছে। হঠাৎ ভাবনা ছেদ করে সে মেঘলাকে কোলে করে রুমে নিয়ে আসে। আরে এই মেয়ে তো সত্যি পড়ি রে রাকিব। আন্টি চুপ করো, তুমি এখান থেকে যাও তো। এই মেয়েটার কাপড় কই, আর তোর শার্ট পরে আছে কেন? আন্টি যাও প্লিজ। আচ্ছা আচ্ছা যাচ্ছি।
রাকিব মেঘলার শরীর থেকে শার্টটা খুলে নিজের শরীরের শার্টটা জড়িয়ে দিল আর দেখলো জ্বর আসছে কিনা, কিন্তু না, কোনো জ্বরই আসে নাই। হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরো, আর শরীরও। কিন্তু হঠাৎ সে দেখলো বিছানায় সেই রক্ত সব শুকিয়ে গেছে। সে হালকা একটু সাইড করে মেঘলাকে শুইয়ে দিল আর বলতে লাগলো, এই মেয়েও না কম অভিনয় পারে না। এটা ভাবিস না যে তোকে দেখে মায়ায় পড়ে এত কিছু করছি। আরে তুই অসুস্থ হলে তো ভালো, কিন্তু বেহুশ হয়ে থাকলে অসুস্থ বানাবো কেমনে? যত সব ফালতু। আপনি এতটা পাষাণ কেন? সে খেয়াল করলো কথাটা মেঘলা বলছে। আরে আরে এই তো কি অভিনয় শেষ তাহলে এবার? আর একবার যদি দেখি বেহুশ হয়েছো তো এমন অবস্থা করবো যে আর কোনোদিন বেহুশ থেকে হুঁশ ফিরবে না। আপনি পারবেন না এটা আমি জানি, কারণ আপনি একটা পাষাণ। আপনি অনেক খারাপ একটা লোক, অনেক খারাপ, অনেক অনেক। এই থাপ্পড় খাবি কিন্তু এইবার। আর একটা কথা বললেই এবার অন্য রূপ দেখাবো। নষ্টা যেন কোথাকার। এই আপনি আমায় একবারও নষ্টা বলবেন না। আপনি তো আমাকে নষ্ট বানিয়েছেন, আবার আমাকে নষ্ট বলে? এই তুই আমাকে মেজাজ দেখাচ্ছিস? পাশে রাখা খাবার আছে, মনে চাইলে খাস, না খেতে চাইলে না খেয়ে থাকিস। দুই গাল এক হাতে ধরে বলল চোখ রাঙিয়ে, বলেই রুম থেকে চলে গেল। মেঘলা কান্না করতে লাগলো। মেঘলা অনেক কান্না করছে, কিন্তু এত কান্না করে কি হবে যদি পেটেই কিছু না থাকে? তাই ইচ্ছে না হলেও খিদের জ্বালায় পাশে থাকা 4টে কলা 4টে রুটি সবই খেয়ে নিল, কিন্তু তারপরেও পেটের খিদে যেন গেল না। তাই পানি খাওয়ার জন্য পানি খুঁজতেই তার কান্না চলে আসলো, কারণ তাকে ওয়াশরুমের পানি খেতে হবে। কিন্তু কি আর করার, জীবন বাঁচাতে হলে খেতে হবেই। তাই সে পানি খেয়ে আসলো। হাঁটতে সমস্যা হচ্ছে, কিন্তু আগের চেয়ে একটু ভালো লাগছে। কিন্তু এখন তার অনেক শীত করতেছে, কারণ তার গায়ে শুধু একটা শার্ট ছাড়া যে কিছুই নেই। সে ভাবল, এই শার্ট তো আমার গায়ে ছিল না। ও বুঝলো যে ওই পাষাণ লোকটারই কাজ। নিজে নিজেই হাসতে লাগলো। আমি কি ভাবছি যে আমার সবকিছুই শেষ করে দিল, আর এটা তো একটা সামান্য জিনিস। কেন করলো আমার সাথে এরকম? কেন? আমার কি অপরাধ যার জন্য আমাকে এত বড় মাসুল দিতে হলো? এমন কি অপরাধ করে ফেলেছি আমার তো মনে পড়ছে না। নিজের অজান্তেও যাই হোক, আমি এত বড় অপরাধ করতে পারি না যার জন্য আমাকে আজ এত বড় মাসুল দিতে হচ্ছে। আর কোনো কিছুই ভাবতে পারছে না মেঘলা। কিছু ভাবতে গেলেই ওর মাথাটা ব্যথা করে। আর বাসায় আব্বু আম্মু আর একটা মাত্র ছোট বোন বৃষ্টির কথা মনে পড়ে যায়। রাকিব নিচের রুমে চলে গেল, গিয়ে একটু ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়েই রিয়ানকে ফোন দিল। হ্যালো রিয়ান। হ্যাঁ বল। কিরে, কোনো খবর আছে? কি চুপ করে আছিস যে? আচ্ছা বাদ দে, সন্ধ্যার পরই আমার বাসায় চলে আসবি, সবুজও আসবে। আচ্ছা ঠিক আছে। কথা বলেই ও আন্টিকে ডাক দিল। হ্যাঁ বাবা বলো। শোনো আন্টি, সবুজ আর রিয়ান আসছে, ওদের জন্য নাস্তা তৈরি করো, আর রাতে আমরা খাবো, রান্না করো। বাবা কি রান্না করব? যা আছে তাই। বাবা আছে তো অনেক কিছুই, তাই বলে কি সব রান্না করব? আচ্ছা গরুর গোস্ত ভুনা করি, আর মাছ তাতেই তো হবে নাকি? আন্টি একটু পায়েস রান্না করো, আর 2 রকমের ভাজি। আমি কাকাকে বলেছি সবজি কিনে এনে দিয়ে যাবে 10 মিনিটের মধ্যেই। আচ্ছা বাবা। এই রাকিব ব্রো, কি অবস্থা? খুব চিলচিল দেখাচ্ছে যে। এই থাম রিয়ান, ভালো লাগছে না। কেন রে, এটা কেমন কথা? তো আমাদের অবুজ কোথায় আসে নাই? একটু ব্যঙ্গ করেই ও অবুজ ডাকে। কি আমাকে নিয়ে কথা হচ্ছিল বুঝি? এই তো সবুজ এসে গেছে, আয় বস। আন্টি 3 কাপ কফি দাও তো। আচ্ছা দিচ্ছি, এই নাও বাবা। সবুজ তুই ড্রিঙ্ক এনেছিস? এ রাকিব, কি বলিস তুই? ড্রিঙ্ক করবি? রিয়ান বলল। করবো তো, কি হয়েছে? এমন ভাব করিস যেন আমি খাই না। আরে তা না, কিন্তু তুই তো সহজেই খেতে চাস না পার্টি ছাড়া, আর একান্তই মাথা খারাপ থাকলে খাস। রিয়ান একটু ঠেস মেরে বলে। তাহলে ধর, আমার মাথাটাই খারাপ। কেন রে, কি হয়েছে আবার? সবুজ জিজ্ঞেস করলো। আরে বলিস না, ওই মেয়েটা মাথাটা খারাপ করে দিয়েছে, বারবার বেহুশ হয়ে অসুস্থের ভান ধরে। তুই যা করছিস তাতে ভান করে না রে, হয়তো সত্যি একটু কষ্ট নিয়ে। বলল যেন সবুজ। এই সবুজ, কি বলছিস তুই?
ও যা করছে মানে? রাকিব কি করেছে মেয়েটার সাথে? সবুজ চুপ করে রয়েছে। এই সবুজ, বল না কি হয়েছে? রাকিব মেয়েটাকে রেপ করেছে। হোয়াট? এটা কি বলছিস তুই? রাকিব এরকম করেছে? আমার বিশ্বাসই হচ্ছে না ব্রো। আরে এগুলো তো ওই ছেলেগুলোর করার কথা ছিল, সেখানে ও মানে? এই তোরা থামবি? ওই মেয়েটা কালকে ওদের মাথা ফাটিয়ে দিয়েছে, ওরা কিছুই করতে পারেনি। আর আমাকে কি বলে জানিস? আমি নাকি ওদের মতোই অসভ্য। এত বড় সাহস, তাই এই অসভ্যের রূপ দেখিয়ে দিয়েছি। আরে ওর চরিত্রে ঠিক নেই, ও আমাকে অসভ্য বলে, নষ্ট একটা। ও তাই বল। আমি তো বলি কি থেকে কি হলো আবার। শোন না, ওই ছেলেগুলোই ভালো করে পারতো শিক্ষা দিতে, কারণ তুই তো একলা আর ওরা তো কয়েকজন ছিল। রাকিব ওর কথাই হেসে দিল। আরে হাসছিস কেন ভাই? হাসবো না তো কি করব? আমি একা ছিলাম, তাতেই যে অবস্থা। বারবার বেহুশ হয়েছে, চিৎকারে আমার কানটা শেষ একদম। সারা রাত তো বেহুশ হয়েই ছিল। জানিস আমার পায়েও পড়েছিল পায়বার। অসভ্য একটা, পায়ে পড়লে কি হবে? সবুজের মুখটা মলিন হয়ে গেল। তুই তারপরেও ছাড়িসনি? রিয়ান একটু অবাক হয়েই বলল, কেন ছাড়বো? আমার কেন জানি ছাড়তে ইচ্ছে করছিল না। ওর কষ্টে কান্নায় আমার অনেক ভালো লাগছিল। আর জানিস, দেখ আমার সারা শরীরে নখের আঁচড় দিয়ে ভরিয়ে দিয়েছে। খুব জ্বালা করছে, তাই মলম লাগিয়েছি। এই রাকিব, তুই কথাগুলো তো সহজভাবে বললি কিভাবে রে? তুই তো এমন ছিলি না। ছিল না, কিন্তু এখন হয়েছি। যে আমার ফুফুর এই অবস্থা করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। এর প্রতিশোধ আমি ওকে কড়ায় গন্ডায় ফিরিয়ে দেব, আর ওর ফ্যামিলিকেও দেখিয়ে দেবো যে কি পারি। এই রিয়ান শোন, তুই বলেছিলি না যে ওই ছেলেগুলোই শিক্ষা দিতে পারতো? শোন, কালকে যদি ওরা কিছু করতো, আমি শিওর ও মারাই যেত। আমাদের এই যে অবস্থা, কিন্তু কিন্তু আমরা সেটা কিভাবে হতে দিই বল? ঠিক বলছিস। ওই মেয়েটাকে এমন অবস্থা কর যেন ও নিজেও মরে যেতে চায়। অনেক কষ্ট দিয়েছে ও সবুজকে। সবুজ তো পারলো না, এবার তুই দেখা সেটা করে। ওই মেয়েটাকে ছাড়িস না রাকিব, ছাড়িস না ওকে। আমি কখনোই ওকে ছাড়বো না রে, কখনোই না। ওকে সব কড়ায় গন্ডায় ফিরিয়ে দেবো। এই নে বলে ড্রিঙ্কের বোতল দিল রাকিবের সাথে। আরে সবুজ, এখন তো আগে খাবার খেয়ে নিই। আন্টি রান্না হয়েছে? হ্যাঁ বাবা, কেন দিব? না রে, কিছুতেই পারছি না রে। আমার মাথায় কিছুই খেলছে না। অনেক চেষ্টা করতেছি। দেখ ভাই, রাগ করিস না, আস্তে আস্তে সবই জানাবো। মেঘলা তো এখানেই আছে, ও তো আর চলে যাচ্ছে না। তুই তো ওকেও একবার জিজ্ঞেস করতে পারিস। আরে সে বলবে নাকি? এই সবুজ, ও বলবে আরো ভালোও করবে। এমন অবস্থা করবো না যে না বলে উপায় নেই। এমনিতে ও অনেক ভিতরে, দেখে মনেই হয় না যে এত কিছু পারে রে। সবুজ চুপ করেই আছে। এই সবুজ, চুপ করে আছিস কেন? কই না তো, কিছু না, খুব খিদে পেয়েছে। আচ্ছা ওয়েট, আন্টি তো নিয়ে আসছে। সবার খাওয়ার পর্ব শেষ হলো। এইবার একটু চিরিয়ে ড্রিঙ্ক করা শুরু করে দিল। এই রাকিব, তুই এত খাচ্ছিস কেন রে? সবুজ জিজ্ঞেস করলো। একটু কম খা, শরীর খারাপ করবে তো। করুক, ওই মেয়েটাকে শাস্তি না দেওয়া অব্দি আমার ভালো লাগবে না। যখন ও যন্ত্রণায় ছটফট করে, তখন আবার অনেক আনন্দ পায়। মনে হয় কারো আত্মা এই কবরে বসে শান্তি পাচ্ছে রে। তুই ওকে ছাড়বি না তাই না রাকিব? সবুজ জিজ্ঞেস করলো। কখনোই না, আমি ওকে শেষ করে দেব। আচ্ছা, মেয়েটা কি কিছু খাইছে? আজ অব্দি কিছুই দেয়নি। বিকেলে রুটি আর কলা দিয়েছিল আন্টি, খেয়েছে কিনা জানি না। শুধু রুটি আর কলা? তো সারাদিনে আরো কালকে থেকে না খাওয়া। এই সবুজ, কেমন কথা বলছিস? ওর খাওয়া দিয়ে আমি কি করব? মরুক গে। প্রতিদিন রুটি আর কলা, এটাই বেশি ওর জন্য। এতেই অনেক দিন বাঁচবে। দেখ রাকিব, এরকমের এক বেলা খাইলে তো মরে যাবে। শুকনো খাবার না দিয়ে এক বেলা অন্তত ভাত দিস। হেই সবুজ, তুই কি ধরনের কথা বলিস? ভাত? তা ওকে? রাকিব একটু ব্যঙ্গ করে বলে। আরে দেখ রাকিব, এক বেলা যদি খাই তাইলেই তো এইটুকু শাস্তি পাবে, তাই না? আর একটুও যদি শাস্তি না থাকে, ওকে অত্যাচার করবি কেমন করে বল? খালি মাঠে গোল দিতে কি আর মজা আছে? তার চেয়ে সবুজ যেটা বলছে সেটাই কর। এক বেলা দিস, আর এই এক বেলা খাবারের মজা কষ্ট দিয়ে ডাবল করে নিস।
কথাটা ঠিকই বলেছিস রিয়ান, তবে ওর জন্য কে রান্না করবে? আন্টিকে এখানে বেশি দিন রাখলে সমস্যা আছে। ওকে অত্যাচার করলে উনি সব যদি দেখে নেয়, উনি তো আর সব জানেন না। এই ব্যাপার, শোন, ওই নষ্টা মেয়েটা নিজেই রান্না করবে, আর তুই এখন থেকে এখানেই থাকবি, তাই না? আমরাও প্রায় আসবো। তাহলে খাবার কে বানাবে বল? আন্টিকেও সব সময় রাখা যখন সম্ভব না, তাহলে ওইটাকেই কাজে লাগা না? কথাটা ঠিকই বলেছিস রিয়ান। এই তোরা কি বলছিস? মেয়েটা তো অসুস্থ, এত অত্যাচারের পরে কি আর এগুলো পারবে? এই সবুজ, ও পারুক না পারুক ওর ব্যাপার, তবে বাঁচতে হলে পারা লাগবে। আসলে রাকিব, আমি ওই রকম বলতে চাই না, যদিও পালিয়ে যাই তাই আর কি। আরে ও কেমনে পালাবে? বাড়ির সামনে পাহারায় আছে 24 ঘন্টা। আর এমন অবস্থা করে রাখবো যে ভালো করে হাঁটার শক্তি থাকবে না, শুধু কোনো রকম রান্নাঘর আর রুম। আর তাছাড়া এখনো তো ঠিক মতো হাঁটতেও পারে না। সবুজ মন খারাপ করে বসে থাকে। এইসব কথা আর সহ্য করতে না পেরে বলে ওঠে, এই তোরা থাম, এখন চল ড্রিঙ্ক কর। এই রাকিব, এইটুক কম খা, এত খাইলে তো বেহুশ হয়ে থাকবে রে। আরে রিয়ান ব্রো, আমার কিছুই হবে না, এতটাও দুর্বল না রে। মনে হচ্ছে যে শক্তি আরো কোথা থেকে যেন ভর করছে আমার উপরে। আরে ভাই, কোনো শক্তি পাচ্ছি না রে। এই থাম রিয়ান। কেন রে সবুজ, তোর আবার কি হলো? আসছো থেকে দেখছি মুখটা পেঁচার মতো করে রাখছিস। এইটুকু চিল মুডে আয় না রে ভাই, তোর তো আরো বেশি খুশি থাকা উচিত রে। সবুজ কিছু বলে না। রাত 12টা, রাকিব হেলান দিয়ে বসে রয়েছে ড্রয়িং রুমে একটা চেয়ারের উপর। সবাই চলে গেছে, খুব ক্লান্ত লাগছে। আন্টি সব কাজ সেরে সেও চলে গেছে। এদিকে মেঘলা খাটের একপাশে হেলান দিয়ে শুয়ে রয়েছে আর কান্না করছে, কিছুতেই চোখের দুই পাতা এক করতে পারছে না। অনেক চেষ্টা করছে পালানোর, কিন্তু কোনো উপায় পায়নি। শেষ পর্যন্ত শুয়ে শুয়ে কান্না করতেছে আর ভাবছে ও কি করবে। সারা জীবন কি ওকে এভাবেই থাকতে হবে, নাকি ওকে মেরে ফেলবে এভাবেই কষ্ট দিতে দিতে? হে আল্লাহ, তুমি আমাকে এক্ষুনি নিয়ে যাও, এভাবে আমি আর পারতেছি না। আর যদি বাঁচানোর ইচ্ছে থাকে তাহলে আমার আব্বু আম্মুর কাছে নিয়ে যাও, এই নরক থেকে আমাকে বাঁচাও। হঠাৎ খেয়াল করলো কেউ ঘরের দরজা খুলছে। ও তাড়াতাড়ি ভয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইল আর কাঁপছে। খেয়াল করলো কেউ আলো জ্বালিয়েছে রুমের, ও তাও উঠছে না। ওর খুব ভয় করছে। হঠাৎ চিৎকারে ও আরো কেঁপে উঠল। এই, তোর এত বড় সাহস, তুই খাটের উপরে শুয়েছিস? তোর জায়গা এখানে না, তোর জায়গা ফ্লোরে। এটা বলেই মেঘলাকে টেনে তুলল বিছানা থেকে এক হাত দিয়ে। আমি এই, একদমই চিৎকার করবি না। আমার হাতে লাগছে। ও খেয়াল করলো যে লোকটা দুলছে আর কথা বলছে। ও ভালোই বুঝতে পারছে যে লোকটা নেশা করছে। লাগুক, আমি তো চাই যে তোর লাগুক। তুই যদি আর কখনো দেখিস যে খাটে শুয়েছিস, তাহলে তোর অবস্থা এমন করব যে খাটে ওঠার শক্তি থাকবে না। দুলতে তুলতে বলল। হঠাৎ রাকিব খেয়াল করলো যে বিছানার চাদর এখনো ওই রকমই রয়েছে। এই মেয়ে, তুই এই চাদর উঠাসনি কেন এখনো? আমি উঠিয়ে কি করব? কি করবি মানে? দুই গাল এক হাতে চেপে ধরে বলে। চাদরটা এক হাত দিয়ে টেনে একেবারে ফ্লোরে ফেলে দিল আর ওকে টেনে নিয়ে যেতে লাগলো। ছাড়ুন বলছি, আমি যাব না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? বলেই ওকে একটা রুমের মধ্যে ফেলে দিল। ও চারদিকে চেয়ে বুঝলো যে এটা একটা ছেলের রুম, কারণ চারদিকে শুধুই ছেলেদের জিনিসপত্র আর ছেলেদের জামা কাপড়। রুমটা অনেক সুন্দর, ফার্নিচার দিয়ে সাজানো। সামনেই একটা ড্রেসিং টেবিল, সেখানে সব ছেলেদের জিনিসপত্র। তবে রুমটা একটু অগোছালো। পাশেই ও দেখতে পেরেছে লোকটা ওকে এখানে এনেছে, সেই লোকটার কয়েকটা ফটো টাঙানো দেওয়ালে। ও বুঝতে পারলো এটা ওই লোকটারই রুম। হঠাৎ খেয়াল করলো যে লোকটা দরজা বন্ধ করছে। ও পিছনে তাকাতেই দেখে লোকটা ওর দিকে নেশালো চোখে দেখছে। ও তো ভয়ে নিজেকে গোছাতে ব্যস্ত, কারণ ওর শরীরে এখনো সেই একটা শার্ট, আর এই শীতে ওর এখন অনেক শীত করছে। এতক্ষণ তো কম্বল নিয়ে শুয়েছিল, কিন্তু এখন কিছুই নেই। ও দেখলো লোকটা ধীরে ধীরে তুলতে তুলতে ওর কাছে আসছে। ও ভয়ে মাথা নাড়াচ্ছে আর পিছনে আগাচ্ছে।
দেখুন আবার খুবই কষ্ট হয়েছে কালকে, এখনো হচ্ছে। আমি কিন্তু এবার মরেই যাব, সত্যি বলছি। প্লিজ আপনি চলে যান এখান থেকে। ও এই কথাগুলো বলছে আর ঠোঁট কাঁপছে। ইস, চুপ, কথা বললো না। কথা বললে তোমার ঠোঁট দুইটা অনেক দুষ্টুমি করে, এটা আমি সহ্য করতে পারি না। ও একেবারে কাছে এসে কোমরে হাত দিয়ে কপালের উপরে পড়ে থাকা ছোট চুলগুলো গুজে দিতে ব্যস্ত। এই তোমার চুলগুলো এত এলোমেলো কেন? একটু গুছিয়ে রাখতে পারো না? তাহলে তোমার অনেক ভালো লাগে, বিশ্বাস করো। একেবারে ফুলপরি। আরে তো কান্না করো কেন? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আর কান্না করবে না, বুঝলে আমার ফুলপরি? কান্না করলে একদমই ভালো লাগে না।